প্রেসিডেন্ট ট্রাম্প এই মুহূর্তে ইসরায়েলের হোস্টেজ অবস্থায় আছেন। অ্যাটর্নি জেনারেল এবং হোমল্যান্ড সিকিউরিটিকে কেন অপসারণ করা হলো এখন, এর কারণ হিসাবে বলছেন তিনটা। আমেরিকানদের ভয়ও এখানে, যে কারণে এত লোককে চলে যেতে হচ্ছে, যে তারা পৃথিবীর ইতিহাসে প্রথম দেখছে যে আমেরিকা বিশ্ব থেকে আইসোলেটেড হয়ে যাচ্ছে। ইরান ইচ্ছা করলে সারা বিশ্বের জন্য সাফারিংস বয়ে আনতে পারে। আমি শুধু একটা সেন্টেন্স ইউজ করছি, যে বিষয়টা আমেরিকান একটা নিউজ পেপারের হেডিং হয়েছে যে প্রেসিডেন্ট ট্রাম্প এই মুহূর্তে ইসরায়েলের হোস্টেজ অবস্থায় আছেন, জিম্মি অবস্থায় আছেন, যে কারণে কোনো ধরনের ডিসিশনই তার নিজের হাতে ওইভাবে নাই। একই সাথে এইটার এক্সপ্লেনেশন আমি একটু পরে দিব। একই সাথে এই যে ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনে আমরা এখন মোটামুটি একটা গৃহযুদ্ধ দেখছি, যে অনেকে বরখাস্ত হচ্ছেন, অনেককে চলে যেতে হচ্ছে। এগুলোর একটা বড় কারণ হলো বলছে, হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি, আপনাকে আপনারা, শুনতে পাচ্ছি। জি, জি, জি। আচ্ছা, আচ্ছা, এগুলোর একটা বড় কারণ যেটা বলছেন যে, হুম। হ্যালো, আপনাকে শুনতে সাগর পাচ্ছি, ভাই কি আমাকে স্পষ্ট শুনতে শুনতে পাচ্ছেন? পাচ্ছি। বলুন, বলুন। হ্যাঁ, বলুন, বলুন, আপনি চলমান থাকুন। আচ্ছা, আহ, ঠিক আছে। তো এই যে এগুলোর একটা বড় কারণ হিসাবে বলছেন যে আমেরিকা, আপনারা এই যুদ্ধ, ইরান যুদ্ধটাকে যদি এখন খেয়াল করেন, এ- এই কথাটা আমার না, যে বিষয়টা ইন্টার আমেরিকান আর্মি বলি, আমেরিকার প্রশাসন তাদের ভিতরে একটা হতাশা নিয়ে এসেছে, যে কারণেই এই প্রশাসনে এরকম একটা গৃহযুদ্ধ, যেটা হলো এই যুদ্ধটাকে খেয়াল করলে দেখবেন যে আমেরিকা এই যুদ্ধটাকে ইসরায়েলি ওয়েতে করছে। হুম। যেমন এই যে আজকে ব্রিজে বম্বিং করা হলো, স্কুল কলেজে বম্বিং করা হচ্ছে, ভার্সিটিতে বম্বিং করা হচ্ছে, হসপিটালে বম্বিং করা হচ্ছে, আপনার কালচারাল সেন্টারে বম্বিং করা হচ্ছে। তো এগুলো আমেরিকার কালচার না। আমেরিকান জেনারেলরা বলছেন যে এটা আমেরিকান নর্মস না, আমেরিকান কালচার না, এটা ইসরায়েলি ওয়ে অফ ডুইং দি ওয়ার। ইসরায়েল যেভাবে গাজাতে করে, ইসরায়েল যেভাবে আপনার লেবাননে করে, এটা ওদের মতো করে আমেরিকান আর্মিটা এখন ইসরায়েলের মতো করে যুদ্ধ করছে। এ কারণেই এখন আমেরিকান আর্মিটা যেভাবে যুদ্ধ করছে, অথবা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যেভাবে চাচ্ছে যে যুদ্ধটা যেদিকে যাক, যেভাবে কন্ডাক্ট করা হোক, এটা আমেরিকার ডক্ট্রিনের সাথে যায় না। আমেরিকান আর্মি ওদের যে প্রিন্সিপাল আছে তার সাথেও যায় না, তার নর্মসের সাথেও যায় না। এ কারণেই এই যে সেনাপ্রধানকে চলে যেতে হলো, অনেকগুলো জেনারেলকে চলে যেতে হলো, কারণ ওই ইসরায়েলি ওয়ে অফ ডুইং, এইটা আমেরিকান আর্মির ভেতরে একটা ফ্রাস্ট্রেশন দেখা দিছে। এই এজেন্ডা বাস্তবায়ন নাকি আমেরিকার ইন্টারেস্ট, এই কনফ্লিক্টের থেকে এটা হয়েছে। একই সাথে আমি আমার বক্তব্য শুরু করতে চাই যে ট্রাম্প যে একটা ভাষণ দিলেন, তার জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন, এই ভাষণকে আমেরিকার জনগণ সামারাইজ করেছে তিনটা পয়েন্ট দিয়ে। তারা সামারাইজ করেছে, প্রথমত তারা কষ্ট পেয়েছে যে এই ভাষণে ট্রাম্প একটা কথা উল্লেখ করেছিলেন যে এ লিটল জার্নি টু ইরান। বলছে যে তুমি এমন একটা কাজ করলা যার জন্য সারা ওয়ার্ল্ড সাফার করছে, আমেরিকা সাফার করছে, এবং তুমি একটা মকারি করলা। তুমি তোমার ভাষণে বললা এ লিটল জার্নি টু ইরান, যেখানে আমেরিকার অনেক মানুষও মারা গেছে। হরমুজ নিয়ে একটা ওয়ার্ড নাই সেখানে, হরমুজটাকে তুমি স্যারেন্ডার করে দিয়ে এসেছো। একই সাথে তার এই ওয়ার্ডিং গুলাকে আমেরিকানরা বলছে যে তোমার যে ভাষণে সব শব্দগুলো ছিল পুরনো, এবং অল আর সারেন্ডারিং ওয়ার্ড, যেন তুমি নিজেকে, আমেরিকা মনে হচ্ছে ইরানের কাছে সারেন্ডার করতে যাচ্ছে। একই সাথে তারা একটা ভার্ডিক্ট দিছে এই ট্রাম্পের ভাষণের পরে, যে এই যুদ্ধের যে একটা ভার্ডিক্ট দিয়ে দিছে আমেরিকার লোকজন, যেহেতু ট্রাম্প বলেছে যে সে 2-3 সপ্তাহের ভিতরে এটা ক্লোজ করে ফেলবে। বলছে ভার্ডিক্টটা হলো যে ইরান একটা নতুন একটা ওয়ার্ল্ড পাওয়ার হিসেবে আবির্ভাব হচ্ছে, এবং যার জন্য ট্রাম্প দায়ী। একই সাথে বলছে ন্যাটোটা হয়তো নিঃশেষ হয়ে যাচ্ছে, এটার জন্য ট্রাম্প দায়ী। একই সাথে বলছে যে এই মিডল ইস্টটা আস্তে আস্তে, মানে মিডল ইস্টের যে তেল না, মিডল ইস্টের যে রাষ্ট্র কাঠামো, মেনলি জিসিসি কান্ট্রির, এইটা আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাচ্ছে, এটার জন্যও ট্রাম্প দায়ী। এর সাথে আবার ইউরোপ দুইটা পয়েন্ট যোগ করেছে, যে এই ট্রাম্পের এই অথবা আমেরিকার এই কাজের ফলে ইরান এখন ওই শক্তি অর্জন করেছে, যে শক্তির কারণে জিসিসি কান্ট্রিগুলো ভয়ে আছে, যে ইরান ইজ কেপাবল জিসিসি কান্ট্রিগুলোর ভিতরে ইন্টারনাল ডিস্টেবিলাইজ করে দেওয়ার জন্য। ইরান এখন, ইরানের ওই ক্যাপাবিলিটিটা ট্রাম্পের এই যুদ্ধটা দিয়ে দিছে। এবং আরেকটা বিষয়, সারা বিশ্বের কাছে ইরান পরিষ্কার করে দিছে এই যুদ্ধের মাধ্যমে, যে হারা জেতা যাই হোক,
ইরান ইচ্ছা করলে সারা বিশ্বের জন্য সাফারিংস বয়ে আনতে পারে। ইরান ক্যান ব্রিং সাফারিংস ফর দি হোল ওয়ার্ল্ড, এবং এটাই তাদের স্ট্র্যাটেজির অংশ। এখন আমরা জানি যে আজকে কিন্তু এই জিসিসি কান্ট্রিগুলা জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলে তারা একটা প্রস্তাব দিয়েছিল যে হরমুজ ওপেন করার জন্য একটা অনেকগুলো দেশ নিয়ে ইনিশিয়ালি 40, তারপরে 20, যেন একটা বল প্রয়োগের একটা ব্যবস্থা করা হয়। সেখানেও 3টা দেশ ভেটো দিছে, সেখানে রাশিয়া ভেটো দিছে, চায়না ভেটো দিছে, এবং সারপ্রাইজিংলি ফ্রান্সও ভেটো দিছে। তো এই সব কথাগুলো মানে আপনাকে ইন্ডিকেট করে যে এই যুদ্ধটা এখন কোন দিকে যাচ্ছে। তো এখন যুদ্ধটা কোন দিকে যাচ্ছে এই বিষয়ে আমেরিকানরা কি বলছে। আমেরিকার আমেরিকার পণ্ডিতরা যেভাবে বলছে যে দেখো, আমেরিকার হিস্ট্রিতে যতগুলা যুদ্ধ হয়েছে, আমরা কখনো আমেরিকাকে এইভাবে এত কনফিউজড, এলোমেলো এবং আগোছালো ভাবে যুদ্ধ করতে দেখি নাই। এটার কারণটা কি? তারা এটার কারণটাকে এক্সপ্লেন করছেন হলো এইভাবে, যে তারা এই শব্দটা ব্যবহার করছেন যে আমরা, মানে যারা এই যুদ্ধটা পরিচালনা করছে তারা ট্রাম্পের প্ল্যানটাকে ডিকোড করতে পারছেন না। যে ডিকোডিং ইজ অফ ট্রাম্প প্ল্যান একটা ইম্পসিবল ব্যাপার হয়ে গেছে। যে কারণেই মনে হচ্ছে যে আর্মি, মিলিটারি তাদের অপারেশন যেভাবে করছে, অথবা পলিটিক্যাল যে অবজেক্টিভ আছে, এই দুইটা হলো ডিসকানেক্টেড, ডিসজয়েন্টেড। এখন এইটা কেন হচ্ছে, এটা কেন হচ্ছে এই বিষয়ে সমালোচকরা যেটা বলছেন যে আপনি ট্রাম্পের সব থেকে গুরুত্বপূর্ণ লোকগুলার দিকে তাকালে টের পাবেন, এটার একটা ভালো পিকচার পাবেন। এই মুহূর্তে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সব থেকে ইম্পর্টেন্ট লোক হলো 4টা, এদেরকে ট্রাম্পের কিচেন ক্যাবিনেট বলতে পারেন। এই 4টা লোক কারা? এরাই সব থেকে বড় ডিসিশন গুলো নিচ্ছে। এই 4টা লোক হলো, একটা হলো ট্রাম্পের জামাই জ্যারেড কুশনার, আরেকজন হলো তার নামটা হলো স্টিভ হুইটকফ। এই দুজনই হলো জিউস। এই দুজনকেই ট্রাম্প দায়িত্ব দিয়েছেন এই মিডল ইস্টের ইস্যুগুলো হ্যান্ডেল করার জন্য। এর সাথে আছেন কারা? এর সাথে আছে আরো 2টা খুব ইনফ্লুয়েন্সিয়াল লোক। একটা হলো ট্রাম্পের প্রতিরক্ষা উপদেষ্টা এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, এবং তার সাথে আছে ব্রেক্সিট। হলো, হ্যাঁ, না, আরেক সাথে আছে মাইক জনসন, ইনি হলো স্পিকার। এই 4জন, এবং এই 4জন কারা? এই 4জনকে চিনতে হবে। 4জনের প্রথম 2জন হলো জিউস, তার হলো কুশনার এবং হুইটকপ যেটা বললাম, এবং এই দুজনে রিয়েল এস্টেট ব্যবসা করে। এই দুজনেই মিডল ইস্টে মানে ব্যবসা করে। দুজনেই হলো এই জায়নিস্ট আর পরের প্র্যাকটিক্যালি। দুজন, তারা দুজন খ্রিস্টান, মার্কো রুবিও এবং ওই স্পিকার যে যিনি আছেন, এরা আবার ওই ওই যে আপনার ইসের ইসরায়েলি লবিং গ্রুপের যে অংশ। তো এখন দেখা যাচ্ছে যে ওই যে একটু আগে ব্রিগেডিয়ার ইউসুফ স্যার যেটা বললেন, যে যে কমান্ডটা কার হাতে? কমান্ডটা হলো এদের হাতে, এই যে ইসরায়েলি লবিং এর হাতে, এবং এরাই আলটিমেটলি সবগুলো টার্মস ডিক্টেট করছে। তো এই অবস্থায় এখন এই যে এখন আমি শুরুতে যেটা বলতে চাইলাম যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে যে গৃহযুদ্ধটা হচ্ছে, সেখানে আমরা দেখলাম সেনাপ্রধানকে রিমুভ করে দেওয়া হলো এবং আরো 3জন জেনারেলকে রিমুভ করে দেওয়া হলো। এর সাথে সাথে কাকে রিমুভ করা হলো? এর সাথে রিমুভ করা হলো হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি যিনি ছিলেন তাকে। এর সাথে যে হোমল্যান্ড সিকিউরিটি আপনার সে কিন্তু ট্রাম্পের কট্টর সমর্থক একটা মানুষ, যে হোমল্যান্ড সিকিউরিটি, খ্রিস্টান ক্রিস্টি নোম মনে হয় নাম। আর এর সাথে হলো যে ট্রাম্পের যে ছিলেন, আপনার অ্যাটর্নি জেনারেল ছিলেন। এগুলোর থেকে আপনি এই যুদ্ধের কিছু ফ্লেভার পাবেন। কেন পাবেন? এই অ্যাটর্নি জেনারেল এবং হোমল্যান্ড সিকিউরিটিকে কেন অপসারণ করা হলো এখন, এর কারণ হিসাবে বলছেন 3টা। একটা হলো এরা ওই অ্যাপিস্টিন ফাইল কেসটা ঠিকভাবে হ্যান্ডেল করতে পারে নাই। এরা ওই যে ট্রাম্পের যে ইহুদিদের যে একটা বড় পয়েন্ট ছিল ইহুদি লবিং এর, যেটা হলো যে ওই অভিবাসন, তাদের উপরে অনেক নিষ্ঠুর হওয়া, কঠোর হওয়া, একই সাথে বিরোধী দলের বিরোধী মত এইগুলোকে সাপ্রেস করা, এরা ওই কাজগুলো ট্রাম্পের আশানুরূপ করতে পারে নাই। এই কারণেই এদেরকে চলে যেতে হয়েছে। এবং পাইপলাইনে কারা আছে? আরো 3জন নাকি ইমিডিয়েটলি চলে যাবে, পাইপলাইনে আছে। তার ভিতরে আছে হলো আপনার এফবিআই ডিরেক্টর আছে, যে- যে- তারপরে হলো এফবিআই ডিরেক্টর আছে হলো কি, একটা হিন্দু হিন্দু নাম, ক্যাশ পাটেল। আর আছে হলো আপনার সিআই এর যে প্রধান চিফ আছে, ওই যে আপনার তুলসী গাবার্ড। তো এদেরকেও এখন চলে যেতে হচ্ছে, এবং এরা সবাই ট্রাম্পের আপনার কট্টর সমর্থক। এখন কথা হলো, কিছু কোশ্চেন থেকে যায় এখন।
জি। কোশ্চেন গুলো হলো যে এ, এই যে যুদ্ধটা, এই যে কোন দিকে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে। তার আগে যে ট্রাম্প এই যুদ্ধটা করলো কেন, এই ট্রাম্প যুদ্ধটা করলো এর পেছনে কারণ বলছে হলো দুইটা কারণ। প্রথমত, ট্রাম্পকে একটা পার্টি বুঝিয়েছিল যে এই যুদ্ধটা তো খুব ইজি হবে এবং খুব শর্ট হবে, এবং তোমার অ্যাপিস্টেন্ট ফাইলটাও তুমি এটা দিয়ে তুমি কাভার আপ করতে পারবা। একই সাথে একই সাথে ইলেকশনের, আমি আগে একদিন খুব সময় আপনার টক শোতে অথবা অন্য আরেকটাতে বলেছিলাম যে ট্রাম্পের খুব ক্লোজ দুই ধরনের বন্ধু আছে। এবং এর ট্রাম্পের বন্ধু সবাই হলো বিলিয়নিয়ার, এবং এই বন্ধুদের ভিতরে দুইটা গ্রুপ আছে। একটা হলো আপনার জিউস বিলিয়নিয়ার একটা গ্রুপ আছে ট্রাম্পের, আর একটা গ্রুপ আছে তাদেরকে নিউ ইয়র্ক সিটি বিলিয়নিয়ার বলে। এরা হলো ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু। এরা ট্রাম্পকে ইলেকশনে হেল্প করেছিল এবং ট্রাম্পকে জেতাতে হেল্প করেছিল, অর্থ দিয়ে হেল্প করেছিল। এবং সবাই বলে ইলেকশনের আগেই নাকি ট্রাম্পের তাদের কাছে কথা দেওয়া ছিল যে ট্রাম্প যদি ইলেক্টেড হয় সেই ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবে। তো এখন এখন দেখা যাচ্ছে যে ওই যে আমি বারবার যেটা বলছি যে ট্রাম্পের নিজের হাতে কিছু নাই। এখন এই ইসরায়েলি লবিংটা কারা, এইটা যদি আমরা বুঝতে পারি তাহলে বুঝতে পারবো যে আসলে অ্যাকচুয়ালি এই যুদ্ধটা কেন থামছে না, কেন থামছে না। এই ইসরায়েলি লবির মেন মেন এজেন্ডা, ওদের অনেক এজেন্ডার ভিতরে সব থেকে বড় এজেন্ডা হলো, এটা খুব সারপ্রাইজিং যে যদি কখনো এরকম একটা সিচুয়েশন চলে আসে যে ইসরায়েলি ইন্টারেস্ট এবং আমেরিকান ইন্টারেস্টের ভিতরে একটা ক্লাশ হয়ে যাচ্ছে, তখন এই লবির কাজটা হলো ইসরায়েলি ইন্টারেস্টটাকে আফোল্ড করা, জি। আমেরিকান ইন্টারেস্ট বাদ দিয়ে ইসরায়েলি ইন্টারেস্টকে আফোল্ড করা। এর সাথে আমি আরেকটা পোর্শন যোগ করি, যেটা হলো ইসরায়েলে ইসরায়েলের ইসরায়েলের ভিতরে একটা স্মল গ্রুপ আছে 14% লোক। এখন আগে কম ছিল, এখন জনসংখ্যা অনেক বেড়েছে। ইসরায়েলের টোটাল জনগণের 14% মানুষ আছে, এদেরকে বলা হয় আলট্রা অর্থোডক্স ইহুদি আর কি। হুম, এই আলট্রা অর্থোডক্স ইহুদিরাই, এরা সংখ্যায় কম, এরা অ্যাডমিনিস্ট্রেশন কন্ট্রোল করে, এরা কিন্তু এদের এদের সন্তানরা কিন্তু যুদ্ধে যায় না, এরাও যায় না, বাট ইসরায়েলের সমস্ত কিছু এরা কন্ট্রোল করে। তো এই আলট্রা ইহুদিরাই এবং এই ইসরায়েলি যে লবি আছে, মজার ব্যাপার হলো ইসরায়েলি লবির যেটা আমেরিকা আছে এর সবাই কিন্তু ইহুদি না, এর ভিতরে অনেক খ্রিস্টানও আছে। এই যে মার্কো রুবিওর কথা বললাম, এই যে স্পিকারের কথা বললাম, ওই যে একটা গ্রেট সিনেটর, একটা কালপ্রিট, নামটা ভুলে গেলাম, এই যে এই যুদ্ধের জন্য লিন্ডসে গ্রাহাম, সে আছে, এরা সব ওই এরা সব হলো ওই ইসরায়েলি গ্রুপের হাতে। এখন হুম, এই গ্রুপের হাতেই হলো ট্রাম্প হলো এই মুহূর্তে আপনার হোস্টেজ হয়ে জিম্মি হয়ে আছেন, আছে। জি। হোস্টেজ হয়ে আমি আছেন। তো এইটার, আমি আর 1 মিনিটে 2 মিনিটে শেষ করবো সব ভাই। তো এখন এইটার সমাধান কি হতে পারে, এইটার সমাধানের বিষয়ে যারা একটু পণ্ডিত তারা বলছেন যে ট্রাম্প যেহেতু ব্যবসায়ী মানুষ, এইটার সমাধানের একটাই মাত্র পথ আছে। যদি এই গ্লোবাল ইকোনমির তো অনেক ক্ষতি হচ্ছে, এই গ্লোবাল ইকোনমিটাই যদি ট্রাম্পকে ইনফ্লুয়েন্স করে এই যুদ্ধ থেকে পিছিয়ে নিয়ে আসতে পারে, তবে সেইখানেও একটা চ্যালেঞ্জ হলো ট্রাম্পকে সেখানেও একটা চয়েসের ভিতরে যেতে হবে, সে কোনটাকে সেভ করবে। সে কি গ্লোবাল ইকোনমি সেভ করবে নাকি সে ইসরায়েলকে সেভ করবে। তো জি। এখানেও ট্রাম্পের ওই পয়েন্টটা থেকে যাচ্ছে। আর একই সাথেও অন্য সবাই বলছে যে এক্ষেত্রে ইরান অবশ্যই এই কাজটা করে যাচ্ছে, যে ইরানের যে শক্তিটা ইরান শো করে যাচ্ছে, এই হুম, শক্তিটাই ট্রাম্পকে একটা সময় বাধ্য করবে তাকে পিছে যাইতে। কারণ ইরানকে তার শক্তি প্রদর্শন করেই যেতে হবে, এটার থেকে ইরানের পিছে যাওয়ার কোনো পথ নাই। এখানে ইরানের জন্য সুখবর হলো ইরাক ইরানের সাথে যোগ দিয়েছে। চায়না এতদিন একটু সাইলেন্ট ছিল, সে তার মানে সব, মানে সে উচ্চস্বরে আপনার ইরানের সাথে মিলেছে। রাশিয়া তো ব্যাকআপ দিচ্ছেই। একই সাথে আমরা এটাও দেখতে পাচ্ছি আমেরিকানদের ভয়ও এইখানে, যে কারণে এত লোককে চলে যেতে হচ্ছে, যে তারা পৃথিবীর ইতিহাসে এই প্রথম দেখছে যে আমেরিকা বিশ্ব থেকে আইসোলেটেড হয়ে যাচ্ছে। আমেরিকা এবং আমেরিকার ইনফ্লুয়েন্স বিশ্ব থেকে আইসোলেটেড হয়ে যাচ্ছে, এবং আমেরিকার এটিতে আপনি ভেতরে মনে করেন যে আমেরিকা নিজেদের দেশেই নিজেরা আসলে পরাজয়ের একটা বড় ধরনের চাপ দেখতে পাচ্ছে বা পরাজয়ের একটা ছবি দেখতে পাচ্ছে, তাহলে সামনে আহ আমেরিকা অনেকটাই বাধ্য হবে
এই অবস্থাতে ফিরে যেতে, যতটুকু আপনার উদাহরণগুলো আপনি তুলে ধরলেন জনাব মেজর শাহীন, আমি আপনার কাছে আসছি, এরপরেও আরো অনেক কথা তো রয়েই যায়। তাহলে ইরানের কি প্রাপ্তি হলো, ইরান কিভাবে নিজেদেরকে বা নিজেদের জনগণকে কিভাবে ইয়ে করবো, কারণ ইরান যথেষ্ট ধ্বংসপ্রাপ্ত হয়েছে।